হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিত্য নতুন ভালোবাসার গল্পগুলি সবার আগে শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। শীতে মুখরিত পরিবেশ, গা ছমছমে ঠান্ডা, ব্যস্ত নগরী, ব্যস্ত শহর, ব্যস্ত প্রতিটি মানুষ নিজ নিজ কর্মক্ষেত্রে, দিনের পর দিন গায়ে খাটে শুধু অন্ন আহরণের জন্য। এই পৃথিবীতে যদি মানুষের অন্ন গ্রহণ করা না লাগতো, তাহলে হয়তো মানুষ শুয়ে বসে থাকতো। কিন্তু অন্ন গ্রহণ করা মানুষের এক আশ্চর্য পত্রিকা। তাই তো ব্যস্ত নগরীতে যানজট পেরিয়ে যে যার কাজে বেরিয়ে পড়েছে। সময় স্রোত দুটোই বয়ে চলেছে দ্রুত গতিতে। কিভাবে যে মানুষের জীবন থেকে দিনগুলো কেটে যাচ্ছে বুঝে ওঠা দায়। এই তো দেখতে দেখতে 4টা দিন কেটে গেছে। অর্পিতার সাথে সামিরার এখন ভীষণ ভাব জমেছে। জমবে নাই বা কেন? সামিরার যে অমায়িক মিশুক ব্যবহার, তাতে ওর সাথে যে থাকবে তারই একটা ঘনিষ্ঠ বন্ধুত্ব সম্পর্ক তৈরি হবে। সামিরা তো এখন অর্পিতাকে ছাড়া ভার্সিটি চলেই না। এই তো সামিরা প্রত্যেক দিন ক্লাস করে, আর ক্লাসে কি কি করলো তার প্রিয় বেস্ট ফ্রেন্ডের সাথে সব বাসায় গিয়ে ওর মাকে, ভাই শাহরিয়াকে প্রত্যেক দিন অর্পিতার কথা বলে। আর সে কি বায়না! মায়ের কাছে তো নিত্যদিনের আবদার একটাই থাকে, সে তার বেস্ট ফ্রেন্ডকে তার ভাবি বানাতে চায়। এমন না এটা তার এখনকার ইচ্ছে। এটা যখন সামিরা অর্পিতাকে প্রথম দিন ভার্সিটিতে আসতে দেখেছিল, তখনই মেয়েটাকে লক্ষ্য করেছিল। সুশীল ভদ্র ঘরের মেয়ে দেখে বোঝা যায়। প্রথম প্রথম শাহরিয়া আরুর কথা তেমন পাত্তা না দিলেও ইদানিং নিজের থেকেই সামিরার কাছে প্রশ্ন করে আরুর বিষয়ে। সামিরা এটা খুব পছন্দ। তার ভাই তার বেস্ট ফ্রেন্ডের কথা জিজ্ঞাসা করে। হয়তো এবার সামিরার স্বপ্ন পূরণ হতে চলেছে। এই শ্যামবর্ণ নরম মনের মানুষকেও কেউ মনের দিক থেকে আহত করতে পেরেছে। এতেই সামিরা ভীষণ খুশি। শীতের সকাল মানে ঘুম ঘুম মনোরম পরিবেশ। শীতের দিনে অরুর বিছানা থেকে উঠতেই মন চায় না, কিন্তু কি আর করার, ভার্সিটিতে যেতেই হবে। তার উপর আজকের আবার নিউ ইয়ার উপলক্ষে ভার্সিটিতে প্রোগ্রাম আছে, তাই বাধ্য হয়ে কম্বলটা সরিয়ে ওয়াশরুমের দিকে ভো দৌড়। বেশ কিছু সময় হতেই অরুর ফোনে বুম বুম করে কল বেজে ওঠে। একবার কলের পর নেক্সট কল দিতে অর্পিতা ছুটে এসে ফোনটা তাড়াহুড়ো করে কানে ধরেই বলে, সরি সরি বেস্টু, রাগ করিস না, আমি এক্ষুনি চলে আসছি। সামিরার আর কি করার আছে? এটা নিত্যদিনেরই কথা। প্রত্যেক দিন আর ওই লেট করবে। সামিরা ফোন করলে সরি সরি বলে মনটা গলিয়ে নেবে। তাই কিছু না বলে একটা লম্বা শ্বাস ছেড়ে কঠিন গলায় বলল, তোকে আজকে আর আমি রক্ষা করব না। প্রতিদিন তোর এই বাণী শুনতে হয় আমাকে। তুই থাক তোর মতো, আমি তোর ফোনই দিব না। বাই, রাখছি। এই না, ফোন কাটিস না প্লিজ। এমন করছিস কেন? আমি তো চেষ্টা করছি তাড়াতাড়ি চলে আসার। প্লিজ রাগ করে থাকিস না। প্লিজ কথা বল, চুপ করে আছিস কেন? আচ্ছা বাবা, তুই যা বলবি আমি তাই শুনবো। এইবার তো আমার সাথে কথা বল। যা বলবো তাই শুনবি তো? 100% শুনবো। পাক্কা? হ্যাঁ রে বাবা, পাক্কা। ঠিক আছে, তাহলে তুই একটা কালো শাড়ি পরে কলেজে চলে আয়। আর এখন যদি বলিস আমি শাড়ি পরবো না, তাহলে বুঝবি আজকে থেকে তোর সাথে আমি আর কথাই বলবো না। আমি যেন তোকে কলেজের শাড়ি অবস্থায় দেখি, এই আমি বলে দিলাম। অরুকে প্রতি উত্তরে কিছু বলতে না দিয়ে সাথে সাথেই ফোনটা কেটে দেয়। অরুর আর কি করার, বাধ্য হয়ে শাড়ি না পরে সুতির একটা কাজ করা কাপড় সুন্দরভাবে পরে নেয়। সাথে তো নিত্যদিনের সেই হিজাব আছেই। ব্যাস, এতেই যেন আরুকে ভীষণ সুন্দর লাগছে। আসলে সত্যি, নারী মানে শাড়ি। শাড়ি জিনিসটা ছোট থেকে বড় সবাইকেই সুন্দর লাগে। তবে কালো কাপড়টা অরুর গায়ে যেন একটু বেশি মানিয়েছে। অরু মিউরের দিকে কিছুক্ষণ তাকিয়ে নিজেকে দেখে নেয়। না, সব ঠিক আছে। ব্যাস, আর কি চাই? প্রতিদিনের মতো আজকেও নাস্তা না করে মাকে বাই বলে ভার্সিটিতে দৌড়ালো। ভাইয়া আমি রেডি, এখন তাড়াতাড়ি চলো, নাহলে আবার তোমার জন্য আমার
রাগ নিয়ে যাবে। তারপর তাকে আমার রাগ ভাঙাতে হবে। না বাপু, আমি আবার এটা চাই না। তাই দাদি চলো। দাঁড়া পিচ্ছি, হয়ে গেছে আমার, চুলটা স্পাইক করে নিলেই হলো। তোমার আর কতক্ষণ লাগবে চুল ঠিক করতে? বাপ্পা, মেয়েদের তো স্টাইল লাগে তোমার মতো। হয়েছে আমার, এবার তোর বকবকানি থামা আর চল এখন। নিউ ইয়ার উপলক্ষে প্রতি বছরই ঢাকা ইউনিভার্সিটিতে বিশাল বড় করে অনুষ্ঠান উদযাপিত হয়। এবার যেন তার থেকে একটু বেশি বড় করে আয়োজন করা হয়েছে। পুরো ভার্সিটি সাজানো হয়েছে তাজা ফুল দিয়ে, চারপাশটা বেলুনে ছড়াছড়ি, খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে ভার্সিটির চারপাশটা দেখতে দেখতে অর্পিতা ভার্সিটির গেট দিয়ে কিছুটা দূরে যেতেই 2-3টা মেয়ে পেছন থেকে অর্পিতার শাড়ির আঁচলটা টেনে ধরে। চলতি পথে বাধা পেয়ে অর্পিতা পেছন ঘুরে দেখে ওর থেকে সিনিয়র 3টা মেয়ে দাঁড়িয়ে আছে। তার কিছু দূরে সেদিনকার সেই ছেলে 2টা সাথে আরও অনেকগুলো ছেলে আছে। অর্পিতা বুঝতে পারছে না হঠাৎ সিনিয়র আপুরা তাকে বাধা দিল কেন। সে তো শুধু এই ভার্সিটির ভিতর সামিরার সাথেই কথা বলে, আর তো কারোর সাথে কথা বলে না, আর না কোনোদিনও বলবে। তাহলে তাহলে এটা কেন হঠাৎ বাধা দিল তাকে? তাই কিছু কৌতূহল নিয়ে অরুপিতা জিজ্ঞাসা করল, আপু, আপনারা কিছু বলবেন? হ্যাঁ, তুমি এই কাগজটা নিয়ে ওই যে আমাদের পিছনে দাঁড়িয়ে থাকা নীল কালার শার্ট পরা ছেলেটাকে দেখছো, তাকে তুমি এটা নিয়ে দেবে আর বলবে এটা তোমার পক্ষ থেকে তুমি তাকে দিয়েছো। বুঝতে পেরেছো? এবার যাও। কিন্তু আপু, আমি তো তাকে কিছু দিতে চাই না আমার পক্ষ থেকে। তাহলে আপনি কেন আপনার জিনিস আমাকে দিয়ে দেওয়াতে চাচ্ছেন? আপনার জিনিস আপনি বরং দিয়ে আসুন, এতেই ভালো হবে। দয়া করে আমার শাড়ির আঁচলটা ছাড়ুন। ভালোই তো ফটর ফটর কথা জানো। তা জানো না আমরা ভার্সিটির লিডার গ্যাং, আমরা যা বলি এখানে সেটাই হয়ে থাকে। তাই এই মুহূর্তে আমরা তোমাকে যেটা বলেছি তুমি সেটাই করবে। কিন্তু আপু, ঠাস করে এখন একটা দিতে হয়। কথা পেঁচাচ্ছে, তুমি যাবে নাকি আমাদের হাতে চড় খাবে? অরু জানতো বড় বড় ভার্সিটি কলেজগুলোতে এইরকম উদ্ভট র্যাগিং দেওয়া ছেলে মেয়ে থাকে, যাদের প্রতিনিয়ত কাজ অসহায় ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করে দেওয়া। তবে ও আজ অবধি কারো র্যাগিংয়ে পড়েনি, কিন্তু আজ এই অনুষ্ঠানের দিনে ওকে র্যাগ নিয়ে পড়তে হলো। কি আর করার, এই মুহূর্তে তো আর কেউ সাহায্য করতে আসবে না ওকে, তাই এরা যা বলছে সেটাই করতে হবে। বাধ্য হয়ে অরু আয়না নামের মেয়েটার হাত থেকে কাগজটা নিয়ে ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে যায় সামনে ছেলেটার দিকে। ভাইয়া, এটা আমার পক্ষ থেকে আপনাকে দিচ্ছি। রিহান পা থেকে মাথা পর্যন্ত অরুপিতাকে ভালো করে পর্যবেক্ষণ করে বাঁকা হাসে। অরুর হাত থেকে কাগজটা চট করে ছিনিয়ে নিয়ে মুখে বলল, তুমি সেদিনকার মেয়েটা না? তা এই কাগজে কি লেখা আছে শুনি? ভাই, সুন্দরী দিয়েছে, পড়ে দেখ কি লেখা আছে। আমরা তো একটু শুনি, তারা আবেগ পূরণের কথা। বলে পাশে থাকা 3-4টা ছেলে হো হো করে হেসে ওঠে। রাফিদের কথার ভেতরে তখনকার মেয়ে 3টা এসে যোগ হয় তাদের সাথে। রাফির সাথে তাল মিলিয়ে তখনকার আয়রা নামের মেয়েটা বলল, হ্যাঁ রে রিহান, কি লেখা আছে পড়, আমরাও একটু শুনি। সবার কথা মতো রিহান চিঠি মেলে উচ্চস্বরে পড়া শুরু করলো। প্রিয় রিহান, প্রথমে এক রাজ্য কাঠগোলাপের শুভেচ্ছা নিন আমার পক্ষ থেকে, আর রাজ্যকে ফিরে দিন আমার ভালোবাসার শুভেচ্ছা নিয়ে। ভালোবাসার জিনিসটার প্রতি আমার আবেগটা একটু বেশি, তাই আপনাকে দেখার পর আমার আবেগকে আমি আটকে রাখতে পারিনি। তাই ছুটে টেবিলে বসে এই পত্র আপনার জন্য লিখতে শুরু করলাম। আপনাকে আমি এক রাশ ভালোবাসা দিব, তার বদলে আপনি কি আমাকে এক রাশ ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবেন? নেবেন কি? আপনার বউ করে ঘরে তুলে জীবনটা কি আপনার সাথে জড়াতে সাহায্য করবেন? আমি জানি না আবেগটা কতটা ফুটিয়ে তুলতে পেরেছি, তবে পত্রের থেকে আপনার প্রতি ভালোবাসাটা একরাশ বেশি আমার। তাই আপনার প্রতি আশা রাখছি আপনি আমাকে ফিরিয়ে দেবেন না। ইতি প্রিয়তমা।
রেহান চিঠি পড়ে বাঁকা হেসে সবার উদ্দেশ্য করে বলল, কি রে, এখন কি আমার একে অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত? রেহানের কথা শুনে সবাই ভো ভো করে হেসে উঠল। অরু প্রথম থেকে চিঠির সবটা শুনে তো শখের উপর শখ। সে যদি একবার বুঝতো চিঠিতে এমন কিছু লেখা আছে তাহলে কোনো দিনও দিত না। তাতে যদি একটা চর খেতে হতো সে তাও খেত, তারপরেও দিত না। তার উপর তাদের এমন বিশ্রী হাসি দেখে চিৎকার করে বলল, চুপ করুন আপনারা, এই চিঠি আমার না, আর না আমি নিজের থেকে দিয়েছি, তাই আমাকে নিয়ে হাসাহাসি বন্ধ করুন। ও লে আইসে তোমাদের ন্যাক্কারানি। রাফির কথা শুনে আবারও সবাই একসাথে উচ্চ স্বরে হেসে ওঠে। তোরা থাম। একে আমার সেদিন মনে ধরেছিল, যেদিন একে আমি প্রথমবার দেখেছিলাম। বাট তোরা এখন থেকে আমার তেজি মরিচের ভাবি বলে সম্বোধন করবি, ওকে? আর ভুলেও তার সাথে বেয়াদবি করার চেষ্টা করবি না। আপনার সাহস তো কম না, নিজে চিঠি দিতে বলে আবার নিজেই সবকিছু ডিসিশন নিয়ে নিচ্ছেন। বুদ্ধিটা ভালোই ছিল, তবে আমার ক্ষেত্রে কাজ হবে না। বলে যেই চলে যাবে তখনই রিহান পেছন থেকে অরুর হাতটা চেপে ধরে শাসিয়ে বলল, আমি রিহান যা বলি তাই করি, আর এটা আমার রক্তের ধারা। আর এখন যখন বলেছি তুই আমার মানে আমার, সেটা থেকে না তুই রেহাই পাবি আর না আমি তোকে রেহাই পেতে দেব। তাই চুপচাপ সব বিষয়ে রাজি হয়ে যা, তোর জন্য বিষয়টা ভালো হবে। অরু রেহানের এমন অসভ্যর মতো ব্যবহার দেখে ঠাস করে একটা চর বসিয়ে দেয়। হঠাৎ করে কি হলো কারোরই বোধগম্য হলো না। তাদের সবাই বুঝতে বুঝতে প্রায় 1 মিনিট সময় লাগলো। যখন পুরো বিষয়টা ক্লিয়ার হলো তখন রেহান তেড়ে এসে অরু 2 বাহু চেপে ধরে যেই কিছু বলতে যাবে অমনি পেছন থেকে একটা শক্তপোক্ত হাত রেহানের হাত থেকে ছাড়িয়ে নিয়ে বলল, সাহস কি করে হয় তোমাদের মেয়েদের সাথে অসভ্যতা করার? কিন্তু ও স্যার, আমরা তো এর সাথে কোনো অসভ্যতা করিনি, শুধু প্রপোজ করেছি, কিন্তু মেনে নিতে রাজি নয়। উল্টো আমাকে চড় মেরেছে, তাই তো আমি ওকে। তোমাদের সবাইকে আমি দেখে নিচ্ছি। আর রিহান, বিষয়টা তোর জন্য মোটেও ভালো নয়, তোকে আমি পরে দেখে নিচ্ছি। বলে সামিরার সাথে অরুকে নিয়ে যায়। তোমার কোথাও লাগেনি তো? ওরা নিশ্চয়ই তোমাকে বকাঝকা করেছে ভীষণ। না স্যার, তেমনটা না। তো কেমনটা? অরু শাহরিয়ার কথা শুনে নিজ থেকে ওর দিকে তাকায়। কি ম্যাম বলবেন? অরু আবারও অবাক চোখে তার প্রফেসরের দিকে তাকায়। কখনো একলা চাঁদকে উপভোগ করেছো? সন্ধ্যাবেলা শ্যাওলা গাছের কাছে কখনো একলা গিয়েছো? কখনো কি ঝিল গাছে উঠেছো? কখনো কি মধ্যরাতে প্যাঁচার ডাক শুনেছো? আবার কখনো হিমল শীতল গোমট বাতাসকে উপভোগ করেছো? অরু তার প্রফেসরের কথা শুনে ভীষণ অবাক হয়। কিছুক্ষণ তার মুখের দিকে ড্যাব ড্যাব করে এমনভাবে চেয়ে থাকলো যার মানে এগুলো ওর মাথায় কিছুই ঢোকেনি। কি সব অদ্ভুত প্রশ্ন! তোমার মুখের এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে তুমি আমার কথার মানে কিছুই বোঝোনি, বোঝার কথাও না তোমার। তবে তুমি চাইলে এই প্রশ্নগুলোর মর্মার্থ তোমাকে আমি নিজ দায়িত্বে একাকিত্ব শোনাবো, গভীর রাতে পেঁচার ডাক অনুভব করাবো, মধ্য বিকেল টাইমে হিমেল শীতল গোমট বাতাসকে অনুভব করাবো, ছুটির দিনে নদীর পাড়ে ঝিল গাছেগুলোতে উঠিয়ে স্রোতবহিত নদীর সুসু শব্দ অনুভব করাবো। আর যদি কখনো নিজেকে আমার থেকে সরাতে চাও তাহলে শ্যাওলা গাছের কাছে সন্ধ্যাবেলায় একলা রেখে আসবো, তখন আমাকে ছেড়ে যাওয়ার মজাটা অনুভব করবে। অরু তার প্রফেসরের এমন অদ্ভুত অদ্ভুত কথা শুনে বেকুব বনে যায়। একজন প্রফেসর হয়ে নাকি এমন অদ্ভুত অদ্ভুত কথা বলতে পারে? অরুর মাথায় শুধু তার প্রফেসরকে নিয়ে একটা প্রশ্ন বারবার মাথায় আসছে। স্যারের হঠাৎ কি হলো? একে আবার পাগলা রোগটাই ধরলো না তো? না হয় এমন কথা তো কোনো সুস্থ স্বাভাবিক মানুষ বলে না। কি সব বোঝালো? শ্যাওলা গাছ, ঝিল গাছ, কিছুই মাথায় ঢুকলো না। আর না এসব অদ্ভুত কথা তার মাথায় ঢুকতে চাইলো। স্যার, আমায় এখন যেতে হবে, কিছুক্ষণ পর অনুষ্ঠান শুরু হবে। তাই এখন না গেলে আমি আর সামিরা সামনে বসতে পারবো না, আর সামনে বসতে না পারলে অনুষ্ঠানের আসল মজাটাই উপভোগ করা যায় না। তাই আমি এখন আসছি। বলে উঠে দাঁড়ায়।
তোমাকে এখন অনুষ্ঠান উপভোগ করতে হবে না, তুমি বরং এখন আমাকে উপভোগ করো। আপনাকে উপভোগ করব মানে? কিছু না, তুমি এখন বাইরে কোথাও যাবে না, এখানে থাকবে আমি ফেরত না আসা পর্যন্ত। কিন্তু কেন স্যার? ধরে নাও তোমার শুভাকাঙ্ক্ষী হিসেবে কথাটা বললাম। কিন্তু আমি এখন যেতে চাচ্ছি স্যার। শাহরিয়া ধমকের ন্যায় বলে উঠল। তোমার স্যার আমি, তাই তুমি ভার্সিটিতে থাকাকালীন আমি যা বলবো তুমি তাই শুনতে বাধ্য। অরুপিতা হঠাৎ ধমকে কিছুটা ভয় পেয়ে যায়। তার দেখা সব প্রফেসরদের ভেতরে এই শাহরিয়াই একজন যে কিনা আজ পর্যন্ত কাউকে একটা ধমক দেয়নি, আর না রাগ দেখিয়ে কথা বলেছে। শ্যামবর্ণের পুরুষ রূপে প্রফেসর শাহরিয়াকে দেখে প্রত্যেকটা পুরুষের থেকে কিছুটা হলেও আলাদা মনে হচ্ছিল অরুপিতার কাছে। এখনো তাই মনে হয়। তাই বাধ্য মেয়ের মতো শাহরিয়ার কথা মতো চেয়ারে বসে পড়ে। শাহরিয়ার যে রাগ নেই এটা যে বলবে সে এই দুনিয়ার মানুষ না। সে সবার মতো চেঁচিয়ে গায়ে হাত তুলে জোর দেখিয়ে কাউকে রাগ দেখায় না, তার রাগটা একটু অন্যরকম। যে একবার দেখবে সে শাহরিয়ার রাগের কথা মনে রাখবে। শাহরিয়া অরুকে সোফায় বসতে দেখে কিছুটা নরম হয়। মনের ভেতর এক অজানা অনুভূতির জাল বোনা তৈরি হয়। তার কঠিন মনে এবার কি সাগরের ন্যায় ঢেউ তুলতে মহান আল্লাহ তাআলা এই মেয়েটাকে পাঠালো? হ্যাঁ, আল্লাহ তাআলা এই মেয়েটাকে শুধু তার জন্যই সৃষ্টি করেছে। আর আল্লাহ তাআলা তার জন্য যা সৃষ্টি করেছেন সেটা যথাযথভাবে আগলে রাখবে এবং সব বিপদের থেকে তাকে ভালোভাবে প্রোটেক্ট করবে। সে যত্ন করতে জানে, কিভাবে ভালোবেসে যত্ন করে রাখতে হয় সেটা সে খুব ভালো মতোই জানে। তোর সাহস কি করে হলো আমার ফুলকে আঘাত করার? তুই জানিস এই প্রথম আমার মা বোনের পর কোনো মেয়ে আমার মনে মতো, আর আমার একমাত্র হবু অর্ধাঙ্গিনী, আর তুই কিনা তাকেই টার্গেট করলি? ভাই, ওই মেয়েকে তো আমি আজ নয় অনেক দিন আগে থেকেই পছন্দ করি, কিন্তু মেয়েটাকে বলার সুযোগ হয়ে উঠছিল না। তাই ওভাবে প্রপোজ করার হ্যাক কাজে লাগাই, আর মেয়েটা তাতেও রাজি হচ্ছিল না, তাই তো জোর করে। ভাই, তুমি আমাকে মারলে? তো তুই যে কাজ করেছিস এতে আমি তো একটা দিলাম, তোর জায়গায় অন্য কেউ হলে 4টা দিতাম। মেনে নিলাম আজকে যা করেছিস আজ ভুলবশত করেছিস, নেক্সট টাইম ওর থেকে দূরে থাকবি। তাহলে তুমিও শুনে রাখো, ওই মেয়েটা তোমার নয়, আমার। তুমি আমার ভাই বলে কি আমি আমার ভালোবাসাকে তোমাকে দিয়ে দেব? তা আমি কখনোই দেব না। জানিস তো আমাদের রক্তটাই এমন, যেটা চাই পেয়ে ছাড়ি। আর প্রসঙ্গ যখন আমার ফুলের, তখন শুধু সে আমার। এতে যদি চলতি পথে বাধা আসে তো আমি সেই বাধাকে মানি না, আর না মেনে কি করতে পারি সেটা তুই জানিস, তাই দূরে থাক ওর থেকে। বলে শাহরিয়া ওখান থেকে রাগ নিয়ে চলে যায়। কেননা এখানে যদি ও আর এক মুহূর্ত থাকে তাহলে ঠিকই দুই ভাইয়ের মধ্যে লড়াই শুরু হবে এক নারীকে নিয়ে, যেটা শাহরিয়া মোটেই চায় না। অরুপিতা নামে ফুলটা শুধু তার জন্য যে অন্য কারোর সাথে ঝগড়া করবে, সেটা নিয়ে বাড়াবাড়ি হবে, সেটা সে চায় না। হাড় কাঁপানো শীতের দিন যদি টপ টপ করে বৃষ্টি পড়ে, তখন পরিস্থিতিটা কোন দিকটায় চলে যায় যারা সেই পরিস্থিতিতে পড়েছে তারাই জানে। এই তো 2 দিন ধরে সপ্তাহপ্রবাহ চলছে, আর কয়দিন থাকে কে জানে। কিন্তু জীবনে কিছু করতে হলে যতই হাড় কাঁপানোর শীত থাকুক না কেন, এটা সে করবে। প্রতিটি মানুষের জীবনটাই একটা নির্দিষ্ট ছকে ছকেই জীবনটা পার করতে হয়। অরুপিতাদের ক্ষেত্রেও ভিন্ন নয়। এই হাড় কাঁপানোর শীতের মধ্যেও অরুপিতা কালো একটা 3 পিস সাথে প্যান্ট কাট পায়ের কাছে পিন করা একটা সালোয়ার পরে, সাথে ম্যাচিং হিজাব পরে, সাথে জিন্সের একটা জ্যাকেট পরে প্রতিদিনকের মতো ভার্সিটির উদ্দেশ্যে বের হয়ে যায়। তাছাড়া আজকে আবার তাকে বাসায় তাড়াতাড়ি ফিরতে হবে। তার উপর আজকে তার প্রিয় বড় আপু অনেকদিন পর বাসায় আসবে, তাই ভার্সিটি থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসবে। ভার্সিটির গেট পর্যন্ত আসতেই সামিরার সাথে দেখা মিলে যায়। সেদিনকার মতো আজকেও সামিরা শাহরিয়ার হাত ধরে হাঁটতে হাঁটতে ভার্সিটিতে আসছে। তাই অরুপিতার কাছে বিষয়টি কেমন জানি খটকা লাগলো। তাই সামিরার কাছে আসতেই প্রশ্ন করলো, ব্যাপার কি? সেদিনও দেখলাম তুই স্যারের সাথে আসছিস, আজকেও দেখলাম। ও, তোকে তো বলা হয়নি।
স্যার আমার আর কিছু বলার আগেই পেছন থেকে শাহরিয়া বলল, ওকে সেদিন দেখেছিলাম রিক্সা পাচ্ছিল না, তাই সাহায্য করেছিলাম। আর আজকেও সেম কেস, তাই ভাবলাম যেহেতু আমার ভার্সিটির স্টুডেন্ট আমার সাহায্য করা উচিত, তাই আমি আমার কারে করে ওকে নিয়ে এলাম। সামিরা, তোর সাথে আমার কিছু কথা আছে, তুই আমার সাথে আয়। সামিরা আরুর সাথে যাওয়ার জন্য পা রাখতেই পেছন থেকে শাহরিয়া গম্ভীর কণ্ঠে বলল, পুষ্পের ন্যায় অষ্টদাসী, চাঁদের রাজ্য ফক, ফকে রানী, আমার হৃদয়ের ব্যাকুল করা রূপময় কিশোরী, আপনি এখানে দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা আছে। দুজনেই হঠাৎ এমন কথায় চমকে যায়। এমতো অবস্থায় দুজনের মুখ চাওয়াচাপি করে পেছনে থাকা শাহরিয়ার দিকে ঘুরে তাকিয়ে বলল, গলা খামুড়ি দিয়ে বলে, স্যার এগুলো কি আমাদের বললেন? সামিরা, আপনি যেতে পারেন, আপনার পাশের জনের সাথে আমার কিছু কথা আছে। সামিরা ভাইয়ের দিকে তাকিয়ে মুখভঙ্গি বোঝার চেষ্টা করলো। কিছুটা সময় পর সফল হলো। না, এখন এই মুহূর্তে ভাই আর হবু ভাবির মধ্যে থাকাটা উচিত নয়। তাই আরুকে কিছু না বলে ওখান থেকে দপদপ পা ফেলে ক্লাসরুমের দিকে চলে যায়। বোকা অরু এদের দুই ভাই বোনের কার্যকলাপ তো ভালো কাজের কাজ কিছুই বুঝলো না। ড্যাব ড্যাব করে শুধু চেয়ে থাকলো। লম্বা একটা নিঃশ্বাস ত্যাগ করে ও সেখান থেকে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। বয়রা রাজ্যের রাজকুমারী আপনার জন্য অসহায় রাজ্যের রাজকুমার আলাদাভাবে কথা বলতে চায়, আর আপনি তাকে অসহায় পেয়ে অসহায়ভাবে ফেলে রেখে চলে যাচ্ছেন। স্যার, আপনি কিছু বলবেন? মেকি হেসে বলে, আমার বক্ষপিঞ্জরার পোষা লেবু আমাকেই তার শরবত খাওয়াতে চায়। এখন আমি কি করতে পারি বলো তো? মানে? শাহরিয়া অরু বোকা বোকা চেহারায় মনের বলা কথাগুলো আরো কিছু বলতে চেয়েছিল, কিন্তু যখন খেয়াল করলো অরু দুই হাত কনুর মাঝে বারবার হালকা হালকা ওপর নিচ করছে, ভুরু কুচকে কিছুক্ষণ বোঝার চেষ্টা করলো হঠাৎ বারবার এমন করছে কেন। কিছুটা সময় দেখার পর কুচকানো ভুরু জোড়া স্বাভাবিক করে ধমকে সুরে বলল, মন কোথায় রেখে আসো তোমার? এত ডিপলি শীতের ভিতর কেউ এমন খোলামেলা আসে? এখন যদি তোমার ঠান্ডা লেগে যায় তখন কি করবে? অ্যানসার মি। অরু এতক্ষণ তার প্রফেসরের উদ্ভট কথাগুলো শুনে যাচ্ছিল, তবে এটা আজ নয়, এমন অদ্ভুত কথা স্যার প্রায় বলে থাকে। ও এটা খুব ভালো করে লক্ষ্য করেছে। যখনই স্যার ওকে দেখে কী সব উদ্ভট কথা বলে, তবে এগুলো অরু আগে হাসি ন্যায় উড়িয়ে দিত। আগেও যে ভালো লাগতো না এমন না, কিন্তু এখন এমন কথা শুনতে অরুরও বেশ ভালো লাগে। কেমন কেমন একটা অনুভব হয়। তবে হঠাৎ স্যারের এতটা পজিটিভতা দেখে কিছুটা মুগ্ধ হয়। ও বেশ ভালো করেই বুঝতে পারে স্যার ওকে খুব পছন্দ করে, তবে কখনো প্রকাশ্যে বুঝতে দেয় না যে ও স্যারের ফিলিংসটা বুঝে গেছে। কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? উত্তর দিচ্ছ না কেন? অরু চুপ। শাহরিয়া ঘন ঘন দুই তিনটা নিঃশ্বাস ফেলে। জেগে ওঠা রাগটা কমানোর চেষ্টা করে। গায়ের কোটটা খুলতে খুলতে অরুর দিকে এগিয়ে যায়। অরু শাহরিয়াকে ওর কাছে আসতে দেখে কিছুটা পিছিয়ে গিয়ে আমতা আমতা করে বলল, স্যার বিশ্বাস করুন, আমার একদমই মনে ছিল না। আমি আর এমন করব না। ভার্সিটিতে আসার সময় 18+ অ্যালার্ট থাকবো, তাও কোনোদিনও ভুল করব না। অন্তত আজকের দিনের জন্য আমাকে যেতে দিন। শাহরিয়া অরুর সব কথাই শুনল মনোযোগ দিয়ে, তবে অরুর বলা একটা কথায় ঠোঁট কামড়ে হেসে আবারও কাছে এসে অরুর গায়ে ওর জ্যাকেটটা পরিয়ে দিয়ে বলল, এটা খুলবে না। আর আমি তোমাকে এক্ষুনি 18+ হতে বলছি না। তুমি আমাকে সামলে সহ্য করতে পারবে না, কারণ যদি একবার আমি 18+ হয়ে যাই, তোমাকে ছুঁতে চাই, তাহলে তোমাকে আর খুঁজে পাওয়া যাবে না। কি ঠোঁটকাটা লোক রে বাবা! ওর তো একের পর এক শখ খাচ্ছে। এটা কেমন কথা? সে হয়তো ভুল করে কথাটা বলে ফেলেছে, কিন্তু কিন্তু এই লোকটা তো তার স্যার হয়। তাহলে এই লোকটা কিভাবে তাকে এসব কথা বলতে পারে? অনুপর্ণা দেবীর ছোট রাজকন্যা, আপনাকে এত চিন্তা করতে হবে না, আপনি বরং এখন ক্লাসে যান। কিন্তু স্যার। আর কোনো কথা নয়, ক্লাসে যেতে বলছি, ক্লাসে যাও।
অর্পিতা বাধ্য মেয়ের মতো স্যারের আদেশ পেয়ে সোজা ক্লাসের দিকে হাঁটা ধরে। তখন আবারও শাহরিয়া পেছন থেকে বলল, ভার্সিটির কোনো ছেলের সাথে কোনো ধরনের কথা বলবে না, এমনকি প্রয়োজন ব্যতীত কোনো টিচারের সাথেও কথা বলবে না, দুই একজন ব্যতীত মেয়ে মানুষের সাথে মিশবে না, এটা আমি অ্যালাউ করব না। অধিকারী ন্যায় কথাগুলো বলে শাহরিয়া ওখান থেকে চলে যায়। অরুর কাছে কথাগুলো অদ্ভুত শোনালেও মুচকি একটা হাসি দিল যখন কথাগুলো অধিকারের সাথে মিলে গেল। স্তব্ধের ন্যায় থমকে যাওয়া এক বিকালকে উপভোগ করছে অর্পিতা তার বোনের কাঁধে মাথা রেখে। পরম শান্তি লাগে যখন তার বোন তাকে একলা সময় দেয়, বাস্তবতাকে চেনায়, পরিস্থিতির সাথে মোকাবেলা করতে শেখায়, বন্ধুর মতোই হাতটা শক্ত করে ধরে রয়। তখন মনের এক আকাশ পরিমাণ মেঘলা জমে থাকা কালো কালো মেঘকে বোনের সাথে শেয়ার করে তা সাদা মেঘে পরিণত করে। যখন তাদের সম্পূর্ণ সফল হয় তখন তৃপ্তির একটা নিঃশ্বাস নেয়। আজ আমার ছোট অরু পাতার কি হয়েছে? তার কি ভীষণ মন খারাপ? সে কি আমার থেকে কিছু লুকাচ্ছে? আমার কেমন কেমন যেন লাগছে। অরু ঠিক জানতো তার চতুর্বোন তাকে ঠিকই ধরে ফেলবে, তাই এতদিন যতই লুকাক না কেন এখন সামনাসামনি তো কিছুই লুকাতে পারবে না। আর না সে চায় তার বোনের কাছ থেকে কিছু লুকাতে, তাই ব্যথিত মন নিয়ে নিরাশা কণ্ঠেই বলল, জানি না আমার কি হয়েছে, আমি তো ঠকে গিয়েছি তাই না? তাহলে এই ঠকা মনে আবার কেউ জায়গা করে কেন নিচ্ছে? সবাই এমন কেন আপু? আমার মনে একরাশ পরিমাণ ভালোবাসা তৈরি করে কেন ছেড়ে চলে যায়? আমি তো তাদের জোর করে আনি না, তাহলে কেন তারা আমার মনকে জোর করে ভালোবাসায় পরিণত করে? পাতা, তুই কি আমার থেকে কিছু লুকাচ্ছিস? তাহলে সরাসরি আমাকে বল। আমি চাই না আমার পাতার জীবনে পুনরায় এমন কিছু হোক যে জিনিসে সে আমার পাতা পুরোপুরি ভেঙে পড়ুক। আপাই, আমার মনে হয় তো সে জায়গা করে নিয়েছে। কিভাবে, কেমনে, কোন দিন আমি জানি না, তবে এটুকু বলতে পারি আমি তার সম্পদে নয়, চেহারায় নয়, তার উদ্ভট কথার প্রেমে পড়েছি, তার বলা কথা, তার করা যত্নে প্রেমে পড়েছি। হাবু, আমি কি করব বলো? আমি তো তাকে আমার মনে আনতে চাই না, তাহলে বারবার কেন শয়নের স্বপ্নে তার কথাই বারবার মনে হয়? তুই কার কথা বলছিস? আমাদের ভার্সিটির প্রফেসর। জানি না তুই কি বলছিস, তবে এটুকু বলতে পারি তোর মনে যে ভালোবাসা পুনরায় তৈরি হয়েছে, তার মানে এটুকু আমি বলতে পারি। আর যাই হোক, এই ছেলে সবার থেকেই আলাদা। মুখে যতই আমি না বলি, কিন্তু আপাই আমি তাকে ভালোবেসে ফেলেছি। সময়টা তখন সন্ধ্যা 7:03। ছাদের এক কোনায় বসে স্মোকিং করছে রিহান। তার এসব কিছুই ভালো লাগছে না, তার শুধু একটা কথাই কানে বাজছে বারবার, অর্পিতা নামের মেয়েটা তার নয়, এই মেয়েটা তার ভাইয়ের। আর তার ভাই তো যা বলে তার মতো তাই করে, কিন্তু রেহান তো মেয়েটাকে ভালোবাসে। রেহান তো একজনকে মন থেকে চেয়েছিল, কিন্তু তা তার ভাইয়ার জন্য সম্ভব হবে না। তবে সেই নারী ব্যতীত এই প্রথম দ্বিতীয়বারের মতো তার মনে কোনো মেয়েকে ভালো লেগেছে। তাহলে কেন তার ভাই তার সাথে এমন করছে? হয়তো অর্পিতা নামের মেয়েটা আমার, নয়তো আমি যাকে নিজের জীবনে চেয়েছিলাম আগে, এখন তাকে আমার হতে হবে। আর এটা করতে যদি আমার ভাইকে অস্বীকার করতে হয়, আমি কোনো দিক থেকেই কম চাই না। সে আমার ভাই হলেও আমিও তার ভাই। হয়তো আপোষে দেবে, নইলে ছিনিয়ে নেব। দেখা যাক ভাই, কে কাকে পায়। যদি আমাকে আমার ভালোবাসার মানুষকে খুশি মনে দিয়ে দাও তো ভালো, তাহলে আমিও খুশি মনে অর্পিতার ও তার জীবন থেকে সরে যাব। নয়তো আমার কোনো সমস্যা নেই, আমার অর্পিতা নামের মেয়েটা হলেও চলবে।